This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরেকটা বছর চলে গেল, জানেন তো। আজকে বছরের শেষ দিন, কাল থেকে নতুন বছর। এবার এটাই হয়তো স্বাভাবিক নিয়ম যে একটা বছর যাবে, একটা বছর আসবে, কিন্তু এই যাতায়াতের মাঝখানটায়, অর্থাৎ ওই ট্রানজিশনটায় আমরা একটা অদ্ভুত এক্সাইটমেন্ট নিয়ে পাচ্ছি, অদ্ভুত একটা উত্তেজনা হয় যে এই যা হলো একটা বছর, তো এর সঙ্গে সব চলে গেল, যা যা খারাপ জিনিসগুলো সেগুলো যেন ঘর থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হলো। এবার নতুন বছরটা পরিষ্কার। সেরকম কি হয়? দেখুন, নতুন বছরকে নিয়ে আর একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ার আগে শিবরাম চক্রবর্তীর একটা কথা মনে মনে আওড়ায় নিতে পারেন। মনে আছে শিবরাম কি বলেছিলেন? এই নতুন বছর নিয়ে তো হইচই করার কিছু নেই, কারণ এত বছর তো দেখছি কোনো বছরই এক বছরের বেশি টেকেনি। তবে টেকসই না হলেও চলে যাওয়ার আগে এবারে 2025 এমন কিছু শিক্ষা দিয়ে গেল যে শিক্ষাগুলো কিন্তু বলতে পারেন জন্মান্তরেও ভুলিব না। শিক্ষা নাম্বার 1, বাঙালি এখন গণ্ডি দ্বারা বিভক্ত। যে গণ্ডির এক পাশে থাকে হিন্দু আর এক পাশে মুসলিম, অর্থাৎ বাঙালি বলেই এখন আর কিছু নেই, শুধু হিন্দু আছে আর মুসলিম আছে। আর তাই জন্য এই শিক্ষিত বাঙালি, বইপ্রেমী বাঙালি, এই কথাগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই, যা আছে শুধু ধর্ম। আর এই জন্যই তো শ্যামনগরের বই মেলায় বই নিয়ে আপত্তি উঠেছে। ভাবুন, বই মেলায় যেরকম হয় সেরকমই তো হচ্ছিল, ছোট বড় স্টল, টেবিল, তাকে তাকে বই। এরকমই একটা টেবিলে জায়গা পেয়েছিলেন হুমায়ুন আহমেদ। এবার দেখুন, এসআইআরের সময় চারপাশে এরকমভাবে খুঁজে খুঁজে বাংলাদেশি বার করা হচ্ছে। যে বাংলাদেশিরা এখানে অলরেডি ঢুকে বসেছিলেন তারা দৌড়ে ওই সীমানা পেরিয়ে চলে যাচ্ছেন, এগুলো সব হচ্ছিল। কিন্তু তার এরকম দুঃসাহস যে এইরকম একটা বাজারে এরকম বাংলায় গেঁড়ে বসার একটা চেষ্টা চালিয়ে গেলেন। ভাবুন তো, একে বাংলাদেশি তাই মুসলিম। এই স্টলটা যারা দিয়েছিলেন তারা তো বোঝেনি যে তেল আর জল যেরকম মিশখায় না, বা ওই বুনোল আর বাঘাতে তুলের মধ্যে যেরকম ভাব ভালোবাসা হয় না, তেমনই এখন ওই কিছু ধর্মান্ধ মুসলিম মৌলবাদীর জন্য বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো রকম মিলমিশ হতে পারে না, কোনো রকম ভাব ভালোবাসা থাকতে পারে না। ফলে স্টলে হুমায়ুন আহমেদের বই রাখাটা যেরকম অপরাধ, তেমনই আরও বড় অপরাধ তার বইয়ের পাশে গীতা সাজিয়ে রাখাটা। গীতা যারা পড়েন তারা যে এখন হুমায়ুন আহমেদদের ছায়া বাড়াচ্ছেন না, সেটা ওই বই বিক্রেতারা বোঝেননি। দেখুন, গীতা কে পড়বেন কে পড়বেন না এরকম কোনো বাঁধা ধরা কোনো নিয়ম কিন্তু নেই। তার জন্য কোনো ধর্ম বা ভাষা এগুলো যে খুব বেশি প্রতিবন্ধকতা হতে পারে এরকমও নয়। নাহলে দেখুন, ওপেনহাইমার যখন ওই পরমাণু বিস্ফোরণ হয়েছিল তারপরে তো তিনি শ্লোক আওড়াতেন না সংস্কৃতে, তাই না? শুধু এই বিষয়টা কিছু লোক মনে করে তারা হচ্ছে স্বঘোষিত গীতার পাহারাদার, এবং তারা স্বাভাবিকভাবেই হুমায়ুন আহমেদদের ছাড়া মারাচ্ছেন না। এবার সেটা ওই বই বিক্রেতারা বোঝেননি। ফলে বিক্ষোভ, প্রতিবাদ এবং যথারীতি ধুন্ধুমার। এবং সেটা প্রথমে দেখুন উপলক্ষ্যটা কী ছিল? বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ। এবার সেখান থেকে শুরু, তারপর সেটা সেখান থেকে ক্রমশ হিন্দু মুসলিমে যেতে বিশেষ সময় নেয়নি। মানে উদ্দেশ্যটা বেশিক্ষণ ওই বিধের পেছনে চাপা থাকেনি, নিজের মতো করে রাস্তা খুঁজে নিয়েছে আর টার্গেটটা বদলে ফেলেছে। আসলে এই টার্গেট বদলে ফেলাটাই তো একটা স্ট্র্যাটেজি। দেখবেন, ওই যখন কোথাও একটা কাঠের মধ্যে ফুটো করা হয় না, প্রথমে একটা ছোট ফুটো করে নিয়ে তারপর সেখানে ড্রিলটা বসিয়ে সবাই ফুটো করেন। ওই ছোট ফুটো করাটা এটা হচ্ছে উপলক্ষ। দেখে মনে হয়েছে না এটা একটা অন্য ব্যাপার আর কি, কিন্তু সেখান থেকে আলটিমেটলি যখন ফুটোটা হয়ে যায় গিয়ে সেটা পৌঁছয় আরেকটা অন্য জায়গায়। এক্ষেত্রেও তাই হয়েছে। দেখুন, বাংলাদেশের মতো এই বাংলাকেও যে ধর্মের ভিত্তিতে একটা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা হচ্ছে সেটা তো পরিষ্কার বোঝা গেছে। বেড়ালটা ঝুলির থেকে বেরিয়ে পড়েছে, আর সেই ধর্মের বিড়ালকে দৌড়ে দৌড়ে ইঁদুর শিকার করতে যতই দেখছি আর গালে হাত দিয়ে ভাবছি
হুমায়ুন আহমেদের লেখা পড়ার আগে তার জাত বিচার করাটা না উচিত ছিল, ভুল করে ফেলেছি। তাহলে তার লেখার ভক্তও হতাম না, আর আজ এরকম অস্বস্তিতেও পড়তে হতো না। আরও একটা ভাবছি জানেন তো, মানে যদি এইটাই হয়, আচ্ছা নজরুল পড়ার আগেও কি তার জাত বিচার করা উচিত ছিল? অথবা ধরুন সৈয়দ মুস্তাফা আলী অথবা সৈয়দ মুস্তাফা সিরাজ। এবার সৈয়দ মুস্তাফা সিরাজের ক্ষেত্রে তো আমার মনে পড়ে যাচ্ছে তার ছেলে আমাদের সহকর্মীও ছিলেন একটা সময়। এবার তখনও তো কোনোদিন ভাবিনি যে আরে উনি কোন জাতের সহকর্মী, তো আজও সহকর্মী বলে মনে করি। দেখা হলে মনে হয় আরে এতদিনের চেনা, এত কাছের মানুষ। কি মুশকিলে পড়া গেল বলুন তো। যা মনে হচ্ছে জানেন তো, পাপের ঘোড়াটা না জাস্ট পূর্ণ করে ফেলেছি। এ সমাজ কি আমাদের আর মেনে নেবে বলুন তো? আগে কি আছে বাকি সে গানটা মনে পড়ে যাচ্ছে, বড় দুশ্চিন্তায় আছি বন্ধুরে, আমি মরে গেলে কি হবে। এ হচ্ছে সেরকম, বড় মনোকষ্টে আছি। পাপ করেছি কি করিনি সেটা নিয়ে অদ্ভুত একটা দ্বন্দ্ব চলছে মনের মধ্যে, অহর্নিশ দ্বন্দ্ব। দেখুন এই বইপত্র নিয়ে বিতর্ক তো নতুন কিছু নয়। সেই তসলিমা নাসরিনকে নিয়ে বাংলাদেশে বিতর্ক হয়েছে, এখানেও মৌলবাদীদের বিক্ষোভ হয়েছে। তাসলিমা প্রথমে বাংলাদেশ ছেড়েছেন, তারপর কলকাতা ছেড়েছেন। বাম কলকাতা বা বাম বাংলা তাকে নিরাপত্তা দিতে পারেনি, অথবা বিতর্ক কাঁধে নিতে পারেনি। কোথাও কোথাও কাঁধে নেওয়ার জন্য তো শক্ত হওয়ার দরকার থাকে, কিন্তু এই ধর্মটাকে নিয়ে খেলাধুলোটা বহু বছর ধরেই বাংলায় যে চলছে সেটা খুব পরিষ্কার। কখনো সফট ধর্ম, আবার কখনো সেটা উগ্র ধর্ম। এখন আবার ওই জন্যই দেখুন সেটারই অন্য রকম ফের, কেউ বলেন সফট হিন্দুত্ব, কেউ বলেন একদম চরম হিন্দুত্ব। বিষয়টা এক, বা সফট মৌলবাদ, মুসলিম মৌলবাদ, আবার উগ্র মুসলিম মৌলবাদ। মানে সব কটারই বিভিন্ন রকম ফের আছে, কিন্তু জিনিসগুলো আছে আর কি। মানে সোজা কথা হচ্ছে বিষয়গুলোর থেকে আমরা হাত ধুয়ে কোনো দিনই ফেলতে পারিনি। আর বইমেলা নিয়েও তো বিতর্কটা নতুন কিছু নয়। এই বছরই কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদ প্রথমে স্টল পায়নি, যথারীতি বিতর্ক, হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছিল। এখানে তো এটা রেগুলার নিয়ম, কেউ কোথাও সভা করতে পারছেন না হাইকোর্ট, কেউ কোথাও যেতে পারছেন না, দেখা করতে পারছেন না হাইকোর্ট। এক্ষেত্রেও তাই হচ্ছে হাইকোর্ট। এবার পরে জানা গেছে যে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নামে যেহেতু বইমেলায় স্টল বরাদ্দ হয় না, তাই ভিএইচপি স্টল পায়নি। পরে ঠিকভাবে তারা একটু আবেদনটা বদলে নেয়, স্টলও পেয়ে যায়। কিন্তু শ্যামনগর বইমেলায় যে আঙ্গিকে পুরো বিক্ষোভটাকে নিয়ে গেলেন বিক্ষোভকারীরা, সেটা কিন্তু নতুন। আমরা নতুন বছর এলে একটা বেশ ঘটা করে জিনিস করি, রেজলিউশন নেওয়া। মানে একটা এমন কিছু সিদ্ধান্ত নিই যেটা পরের দিনই ওই 1 জানুয়ারি আমরা ভেঙে ফেলি আর কি। তো সেরকম ভেঙে ফেলার মতো কিছু কিছু জিনিস আমাদের কাছে প্রত্যেক বছর আসে। আর কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো কোনো দিন ঘটে না আর কি, ওই রেজলিউশনের মতো, সেরকম কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর কোনো দিন পাওয়া যায় না। এরকমই কয়েকটা জিনিস মনে হচ্ছে, কতগুলো প্রশ্ন তার উত্তর খোঁজার দরকার আছে, জানার দরকার আছে। দেখুন বাংলাদেশ এখন যথারীতি মৌলবাদের খপ্পরে। এখানকার মানুষজন প্রতি পদে দেখছেন ওখানকার মানুষজনের মধ্যে কি প্রবল ভারত বিদ্বেষ। তারা শিল্প, সংস্কৃতি, শিক্ষা, গান বাজনা কোনো কিছুকে সম্মান টম্মান দিচ্ছে না। সমস্ত কিছু একটা উগ্র মৌলবাদের মাধ্যমে পুরোটা পরিচালিত হচ্ছে। আজ রবীন্দ্রনাথের মিউজিয়াম ভাঙছে, কাল নজরুলের ভাস্কর্য, পরশু কোনো সাংস্কৃতিক কেন্দ্র ভাঙছে। মানে দেখে মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে সবে তার দাঁত গজিয়েছে, যা পাচ্ছে কামড়ে কামড়ে দিচ্ছে আর কি, এরকম ব্যাপার আর কি। আসলে আমাদের যার যার বাড়িতে দেখুন হুমায়ুন আহমেদের মতো ওই বাংলাদেশি মুসলিম লেখকের বইটই আছে। তারা কি করবেন এই বিক্ষোভ টিক্ষোভের পর, তাদের ভাবনা চিন্তা কি হবে সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে জানেন তো, নতুন করে ভাবনা শুরু করা উচিত। তাদের কি ওই বইটইগুলো পুড়িয়ে বা লুকিয়ে বা ছিঁড়ে খুঁড়ে হয় প্রতিবাদ করতে হবে, অথবা
নিজেদের বাঁচাতে হবে। মুশকিল। আমাদের কি হবে বলুন তো? আমার মনে আছে, জানেন তো, আমাদের বইয়ের আলমারিতে আমাদের ওই গীতা, কোরআন, বাইবেল সব পাশাপাশি রাখা আছে। আমাদের বাড়িতে একটা ছেলে কাজ করতো, মুস্তাক বলে। সে মুস্তাক একদিন বাড়িতে এসে কাজ করতে করতে দেখে, ও রাজমিস্ত্রি ছিল, সে দেখে বললো যে তোমাদের এখানে সব আছে, তোমরা কোরআন রাখো? আল্লাহ, অসুবিধে কি আছে? তো ছোটোবেলার থেকে দেখে এসেছি। ও ভীষণ অবাক হয়েছিল যে এরকম হতে পারে, কিন্তু প্রতিবাদ করেনি, ওর ভালো লেগেছিল। কিন্তু মুশকিল হচ্ছে এখন আজকের দিনে দাঁড়িয়ে এগুলো তো বুঝতে পারছি না এগুলো পাপ বলে পরিগণিত হবে কিনা। দেখুন, যেহেতু গীতার পাশে মুসলিম লেখকের লেখা বই কি করে থাকতে পারে এই নিয়ে প্রশ্নটা উঠেছে, তাই জন্যই জানতে চাইছি। এরপর কি রবীন্দ্রনাথের পাশে নজরুল ইসলামের লেখা কোনো বই রাখা যাবে? এবার তাতে তো আরও একটা বড় সমস্যা হবে। এই যে ছোটোবেলার থেকে আমরা সবাই বছরে একদিন করে অন্তত রবীন্দ্র নজরুল সন্ধ্যা করে এসেছি, সেটার কি হবে? কারণ নজরুল তো একে মুসলিম, তাই শেষ জীবনটা বাংলাদেশে কাটিয়েছিলেন। আর একইভাবে সৈয়দ মুস্তাফা আলীর মতো যাদের ওই বাংলাদেশে জন্ম, যারা দেশভাগের পরেও এদেশ ওদেশ দুদেশে মুক্ত পাখির মতো যাতায়াত করতেন, তাদের লেখা মুসলিম না বাংলাদেশি বা ওই ছোঁয়াগুলো আছে বলে বাতিল করতে হবে, এইগুলো না কিছু বুঝে উঠতে পারছি। মানে এই প্রশ্নগুলোর উত্তর না পেলে বুঝতেই পারছি না, এটা আরও ভয়ঙ্কর একটা প্রশ্নের ব্যাপারে। প্রশ্নটা খুঁড়ে করে খাচ্ছে, জানেন তো। মানে তাহলে এই যে বাংলাদেশিরা রবীন্দ্র নজরুলের এই যে অসম্মান করছে, সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস করছে, ভাঙচুর করছে বলে আমরা যে নিন্দা করছি, এই নিন্দা করাটা উচিত হবে কি না বুঝতে পারছি না। কারণ একই ঘটনা যদি আমাদের এখানেও ঘটে এবং সেটা যদি নিয়ম হয়ে দাঁড়ায়, তাহলে কাঁচের ঘরে বসে তো আর ঢিল ছোড়া যায় না। আমরা বইকে বসতে দেব না, জাতিবিদ্বেষের জন্য আমরা কোনো বইকে বসতে দেবো না। তাহলে আমার বাড়িতে আক্রান্ত হবে প্রথম। আমার বাড়িতে যে 10-15 হাজার বই আমার বাড়িতে, এর মধ্যে বাংলাদেশের বিশিষ্ট কবি শামসুর রহমান, আল মাহমুদ, এদের কবিতাও আছে। বাঙালি তারা একটা অভিন্ন সংস্কৃতির উত্তরাধিকারী, এর জন্যে কোনো সীমারেখা দিয়ে এটা তাদের বই থাকবে কেন, এই অত্যাচার করা একটা অত্যন্ত অন্যায় হয়েছে। আমি কতটা কোন ধর্মের সঙ্গে আমার যুক্ততা রয়েছে, সে আমি হিন্দু হই, সে আমি মুসলিম হই, যে ধর্মের সঙ্গেই আমার যুক্ততা থাক না কেন, এই সমস্ত কাজ করে কি সেটা প্রমাণ করা যায়? একেবারেই হওয়া উচিত নয়। কারণ কোনো তাদের বই মানে কি, যারা জেহাদি তাদের বই তো নয়, বাংলাদেশের ভালো লেখকদের বই নিশ্চয়ই এনেছে। তাই প্রগতিশীল অংশ মুসলমানদের মধ্যে যারা জেহাদি নয়, তারাও এদের সঙ্গেই লড়াই করছে, এদের সঙ্গে তাদের বিরোধ। পবিত্র সরকারের বক্তব্যটা শুনুন, সার কথাটা তো উনিই বলে দিয়েছেন। আসলে যে ধর্মই হোক, এই উগ্র মৌলবাদ যখন সেটাকে কোথাও গিয়ে দখল করে নেয়, তখন কিন্তু সেটাকে রোখাটাই আসল লড়াই হওয়া উচিত। এবং তার জন্য দেশ, কাল, কে কোথায় আছেন এ সমস্ত ভাবার দরকার নেই। যে যেখানে দেখবেন সেখানে সেটা রোখাটাই সবার আগে জরুরি। দেখুন, হওয়াটা উচিত ছিল তাহলে কি, ওখানকার মৌলবাদের বিরুদ্ধে এখানকার প্রগতিশীলদের লড়াই। হয়ে গেল কি, ওখানকার মৌলবাদ বনাম এখানকার মৌলবাদের টক্কর। ভাবা যায়? আচ্ছা, যে কোনো ধর্মান্ধ এই কি একই গোত্রের হয়? এবং বেসিকটা কিন্তু সব সমান, জানেন তো। সবাই নিজেদের মতো করে সব কিছুকে ব্যাখ্যা করে নেন। কজন হিন্দু বলুন তো গীতা, উপনিষদ, বেদ, সংস্কৃতে পড়েছেন? আর কজন মুসলিম আরবি, ফার্সি পড়েছেন, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন? সব মুখে মুখে শুনেছেন, কিন্তু যারা যখন বলেছেন নিজের মতো করে ব্যাখ্যা করে দিয়েছেন। আর সেই ব্যাখ্যা শুনে কিছু লোক ভালো হয়েছেন, কিছু লোক উদ্বাহু হয়ে নৃত্য করতে করতে যা পেরেছেন ধ্বংস করেছেন। এটাই হচ্ছে মুশকিল। কারণ এই যারা ব্যাখ্যাটা করেন তারা নিজেদের ইচ্ছে মতো ব্যাখ্যা করেন, নিজেদের প্রয়োজন মেটাতে ব্যাখ্যা করেন, আর সেটাতে রাজনীতি ধুনো দেয়। ব্যাস, হয়ে গেল সোনায় সোহাগা। সেটা এই বছর এই শেষের মুহূর্তে ওই জন্য খুব বেশি করে জানতে ইচ্ছে করছে বা বলতে ইচ্ছে করছে যে ধর্ম জানাটা খুব সহজ।
সবাই জেনে বুঝে সেটা ধারক বাহক হয়ে যেতে পারে? কারণ ধর্মটা না জানলে সেটাকে তো ধারণ করা যায় না। আর পরের মুখে ঝাল খেয়ে নিজেকে ধারণ করলে বাঙালির অস্তিত্বই যে বিপন্ন হবে, সেই উচিত শিক্ষাটাই তো দিয়ে গেল এই শ্যামনগর বইমেলা। অথচ এই একই সময়ে আমাদের দেশ কিন্তু বিশ্বের বাজারে মুক্ত চিন্তার প্রবল পৃষ্ঠপোষক হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে, তুলে ধরেছে। একটা কথা বলুন, এটা যখন বলবো তখন আমাদের কি মাথায় রাখতে হবে যে না না, আমাদের রাজ্যটা অন্যরকম, আমাদের রাজ্যটা ওই গোটা দেশ যেরকম ভাবে তার বাইরে। সেই গোপালকৃষ্ণ গোখেল বলেছিলেন না যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সুতরাং আমরা ওই দেশ যেগুলো ভাববে ওগুলো ভাববো না, আমরা এমন কিছু ভাববো যে দেশ আশা করব ভবিষ্যতে কোনো দিন ভাববে কিনা জানি না। এবার এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে যে জায়গাটার থেকে ভারত গোটা বিশ্বকে বার্তা দিয়েছে সেই জায়গাটা, সেটাও তো এরকমই একটা ভাবনা চিন্তার ফসল, একটা মননশীল বিষয়কে তুলে ধরা এবং মননশীলতাকে স্বীকৃতি দেওয়া। 2020 সালে গালওয়ানে ভারত আর চীনের সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিল, আপনাদের মনে আছে। চীনারা আগ্রাসন ঘটাতে চেয়েছিল, ভারত প্রবলভাবে তাদের শুধু যে ঠেকিয়েছিল তা না, উচিত শিক্ষা দিয়েছিল। দুদেশের সেনাবাহিনীর মধ্যে চরম হাতাহাতি হয়েছিল। এবার সীমান্তে শুরু হওয়া সেই টেনশন বেশ কিছুদিন দুদেশের কূটনৈতিক স্তরে ছিল, কিন্তু এই 2025-এর শেষ বেলায় এসে সেই টেনশনটা নতুন করে উস্কে দিচ্ছে সালমান খানের একটা সিনেমার ট্রেলার। দেখুন, 2026-এর এপ্রিলে মুক্তি পাবে গালওয়ান। এবার সিনেমার যা ধর্ম আর কি, যে এটা হাতে গরম জিনিস আছে ইদানিং, এটা খুব চলছে যে কারোর জীবনী ধর্মী বা কোনো একটা ঘটনা ধর্মী, অর্থাৎ সত্যধর্মী ফ্যাকচুয়াল জিনিসকে নিয়ে সেটাকে সিনেমার রূপ দেওয়া। এতে সিনেমা রইল, ফ্যাক্টে ফ্যাক্ট রইল, লোকের মনের মধ্যে চেনা বা জানা জিনিস ওই পর্দায় দেখতে পেলে আইডেন্টিফাইও করতে পারলো সহজে, লোকের কাছে পৌঁছানো যায় আর কি। এবার সিনেমা হলে রিলিজের আগে যে ট্রেলারটা মুক্তি পেয়েছে সেটা দেখে বেজিংয়ের গায়ে জ্বালা ধরে গেছে। এবার বেজিং এই সিনেমাটাকে মুক্তি পাওয়ার আগেই হিট করিয়ে দিতে চায় কিনা সেটা আমরা জানি না। এটা যদি কোনো মানে সেই লেভেলের একটা প্রচারের প্ল্যানিং হয়ে থাকে, আজকাল তো এই রিলিজের আগে বিভিন্ন রকম প্ল্যানিং করা হয় তার সম্পর্কে আকর্ষণ বৃদ্ধি করার জন্য। তো এর যারা প্রযোজক তারা যদি ওই গোটা চীনের সরকারকে, শি জিনপিংকে নিজেদের দলে নিয়ে চলে আসতে পারেন এবং তাদের এই প্রচারের একটা অঙ্গ করে নিতে পারেন, সেটা আলাদা কথা, বলতে পারবো না। দিনকাল যা যেরমভাবে গোটা দুনিয়াটা ছোট হতে হতে একে অপরের কাছাকাছি এসে গেছে, হতে পারে, কিন্তু সেটা যদি না হয় তাহলে দুটো কথা বলার আছে। চীনের ওই সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস, তারা এই ট্রেলারটা দেখে যেটা বলেছে তাতে তো স্পষ্ট জ্বালাটা ভালো ধরেছে। তারা বলেছে চীনা সেনার কৃতিত্ব নাকি ভারতীয় সিনেমা খাটো করে দেখাচ্ছে। আচ্ছা বলুন তো, খাটো তো এমনি আছে, খাটোকে আর কত খাটো করা যায়? এবং তার থেকেও বড় কথা, এটা একটু বাড়াবাড়ি রকমের চাহিদা হয়ে গেল না? ভারতীয়রা তাদের সিনেমায় চীনকে বিশাল করে দেখাবে, এক্সপেক্ট করেছিলেন তারা, আর দেখাবেন যে আমরা আমাদের সেনাবাহিনী তাদের সামনে দাঁড়াতে পারেনি, এরকম একটা কিছু ভেবেছিলেন তারা? হয় সেটা? আর বিশেষ করে যেখানে গালওয়ানটায় ভারতীয় সেনার বীরগাথা এখানকার মানুষজনের মুখে মুখে ফেরে, ট্রেলারে দেখা গেছে যে নায়ক সালমান খান এক হাত ঘুরিয়ে এক পাল চীনা সেনাকে ঘায়েল করে দিয়েছেন। এটা ওদের জানা উচিত ছিল। চীনারা তো সেই কবের থেকে নাকি ভারতীয় সিনেমা দেখে, হিন্দি ভাষাটা নাকি খুব ভালো বোঝে, হিন্দি চিনি ভাই সেই জন্যে বলতো, কেন বলতো ভগবান জানে। তো যাই হোক, প্রত্যেকবার বলতো আর পেছন থেকে আমাদের ছুরি মারার চেষ্টা করতো। এটাই চীনাদের ধর্ম আর কি, ওরা আমাদের আবার জ্ঞান দেয়। চীন বলেছে যেভাবে তুড়ি মেরে হিন্দি সিনেমার হিরো তাদের সেনাকে ঘায়েল করছে বলে দেখানো হচ্ছে, বাস্তবটা নাকি সেরকম না, মানে রিয়েলে নাকি আমাদের সেনাবাহিনীকে বেশ কসরত করতে হয়েছিল, এরকমই এটা কিছু বলার চেষ্টা করছে চীন। ওই বললাম, এত সিনেমা দেখে তারা জানে না সালমান খানের এত কিছু লাগে না, ও তো তাও হাত ঘুরিয়েছে, না ঘোরালেও শুধু একটু হাত পা ছুড়লেই তাদের কত চীনের ওই এক পাল সেনা কেন পাল সেনা হাওয়া হয়ে যেতে পারতো। তাও তো গিয়ে চীনে বেজিংয়ে গিয়ে মেরে আসেনি, এটা তাদের ভাগ্য ভালো। এই সমস্ত করতে পারেনি, এরা জানে না। আপত্তি জানিয়েছে যে গালওয়ানের ট্রেলারটা মোটেও বাস্তবসম্মত না, ওটাকে বাস্তবসম্মত করতে হবে। ভাবা যায় মামাবাড়ির আবদার। এর জবাবে
ভারত সরকার কি বলেছে জানেন? এটাই খুব ইন্টারেস্টিং জবাব। এটাকে ইগনোর করা যেত, একদম জাস্ট পাত্তাই না দিতে পারতো ভারত, কিন্তু ভারত এই সুযোগটা নিয়েছে গোটা বিশ্বের সামনে আমাদের মানসিকতা, আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য। বলেছে আমাদের দেশে শিল্প সংস্কৃতির স্বাধীনতা আছে। সিনেমা যেহেতু একটা শিল্প, তাই শিল্প যারা তৈরি করেছেন তারা কোনটা কিভাবে দেখাবেন, কতটা দেখাবেন, সেটা তাদের স্বাধীনতা, শিল্পের স্বাধীনতা। এবং শিল্পের মুক্ত চিন্তার এই বার্তাটার পাশাপাশি আরও একটা জিনিসও ছোট্ট করে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এটাও কিন্তু খেয়াল করে দেখুন। চীনকে একটা শিক্ষা ভারত দিয়েছে। প্রথম শিক্ষা, চীনে যে এরকম স্বাধীনতাগুলোকে খুব একটা প্রশ্রয় দেওয়া হয় না, এটা তাদের মনে করিয়ে দিচ্ছে, ছোট্ট চিমটি আর কি। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আর আরেকটা একটু গোদা কিন্তু সূক্ষ্মভাবে বলে দেওয়া জিনিস, আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে শোনা বাপু, এলে ওই গালওয়ানের মতোই হবে। এরকম সলমান খান আমাদের সেনাবাহিনীতে অনেক আছে। আশা করা যায় এই বছরটা বদলে যাবে, চলে যাবে অনেক কিছু নিয়ে, কিন্তু এই শিক্ষাটা চীনের মনে থেকে যাবে। দেখুন, চীনকে যেরকম ভারত সরকার শিক্ষা দিয়েছে, তেমন একটা শিক্ষা কিন্তু অমিত শাহও দিয়েছেন। শাহ ওই সরকারেরই তো অংশ, তাই তিনি আর ব্যতিক্রমী হবেন কি করে, শিক্ষা দেওয়ার মুডে আছেন আর কি। তবে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাউকে কিন্তু কোনো শিক্ষা দেননি, দিয়েছেন বিজেপির একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে, বিজেপির প্রাক্তন সভাপতি হিসেবে। এবং এক্ষেত্রে তারা যারা ছাত্রছাত্রী, মানে যাদের তিনি শিক্ষাটা দিতে চেয়েছেন, তারা কিন্তু ওই ভিনদেশি কেউ নয়, বরং তারা এ রাজ্যের একান্ত আপন বাঙালি। বাংলার বিজেপি নেতাদের শাহ পরামর্শ দিয়েছেন, এবং খুব ইন্টারেস্টিং পরামর্শ, কথা কম বলুন। অন্তত এই ভোট পর্যন্ত বাংলার বিজেপি নেতারা যাতে সংবাদ মাধ্যমের সামনে বেশি মুখ না খোলেন, তারই পরামর্শ দিয়েছেন অমিত শাহ। এবার প্রশ্ন উঠতেই পারে যে এই শিক্ষাটা তিনি দিতে গেলেন কেন? উত্তরটা যিনি দিলেন শিক্ষাটা, আর যাদের দিলেন, তারা খুব ভালোভাবে বলতে পারবেন। তবে আমরাও যে দেখে শুনে কিছুটা আন্দাজ করিনি তা তো নয়। দেখুন, এবারের ভোটটাকে বিজেপি হয় এসপার নয় ওসপার হিসেবে দেখছে, কিন্তু ওই যতই এর আগে 21-এর ভোটের সময় আপকি বার 200 পার এই সমস্ত বলাঠলা হোক, তখনও ভেতরে ভেতরে ঠিক অতটা মরিয়া ভাব ছিল না যেটা এবার আছে। এবার লক্ষ্য করা যাচ্ছে, কারণ এটার সাথে দেশের রাজনীতি অনেকটা জড়িত। এই বাংলার এই ভোটটাকে, এখানে বিজেপি এখনও বিরাট শক্তি নয়, এখানে বিজেপি এখনও সদ্য তো সবে বিজেপির উত্থান হয়েছে, এই কদিন আগেও তো একজন ছিল, তার আগে তো ছিলই না। এই সব ভেবে আর লড়াই করার মতো জায়গায় বিজেপি নেই। এখানে বিজেপিকে জিততে হবে, এটা কিন্তু সবাই জানেন, সবাই বুঝে গেছেন। আর এই এসপার ওসপারের লড়াইয়ে এক একজন নেতা যদি এক এক রকম কথা বলতে থাকেন, মানে সোজা কথায় তাদের মুখের গাড়ি যদি এক একদিকে দৌড়তে থাকে, তাহলে তো আসল গাড়িটা সেটা তো বেসামাল হবেই। তাই তো হচ্ছে, একের পর এক ভোটের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ ভোট ব্যাংক, তাদের সমস্যাগুলোকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একরকমভাবে সেটাকে নিয়ে ডিল করার চেষ্টা করছেন। তাদের সমস্যাগুলো একরকমভাবে সমাধান করে তাদের একরকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আর অতি উৎসাহে এক একজন নেতা এক এক রকম কথা বলে সেই পাখাগুটি কেচিয়ে দিচ্ছেন, উল্টে বিভ্রান্তি বাড়ছে, বিভ্রান্তির থেকে বিতর্ক, এবং মাঝখান থেকে দোষের ভাগিদার হয়ে যাচ্ছে বিজেপি। তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দিকে যা যা যাচ্ছে সেগুলো তো বিজেপির গায়ে গিয়েই লাগবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে সভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম দেখুন খেয়াল করে নাম ধরে ব্যক্তিগত আক্রমণ করছেন না। এবার দেখুন, না মোদি করেছে, না অমিত শাহ করেছেন, তার কারণ তাদের মাথায় রয়েছে এর আগের বার কী হয়েছিল 21 বা সেই তার আগে তারা যতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছেন, সেটা তাদের দিকে বুমেরাং হয়ে ফিরে এসছে। এখানে তৃণমূল প্রচার করেছে বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলার নিজের মেয়েকে অপমান করা হচ্ছে, কারা করছে? বহিরাগতরা। এবং সেই প্রচারে বাংলার মানুষ কিন্তু সাড়া দিয়েছেন, থেকে শিখেছেন বিজেপির নেতৃত্ব। ওই বহিরাগত নেতৃত্ব যদি বলেন তাহলে সেটা তাদের মধ্যে সেই পরিণত মনস্কতা রয়েছে। তাই জন্যেই না মোদি না অমিত শাহ তারা সরকারকে আক্রমণ করছেন, তৃণমূলকে আক্রমণ করছেন।
কিন্তু ব্যক্তিগত আক্রমণ করছেন না। অথচ এ রাজ্যের নেতারা যাকে যেভাবে খুশি আক্রমণ চালিয়ে যাচ্ছে, কারোর মুখের আগল নেই। এর ফলে কিন্তু লাভের থেকে ক্ষতি যে বেশি হতে পারে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাইরেও যারা আছেন তারাও যদি বেশি কথা বলতে গিয়ে ভোটারদের বিভ্রান্ত করে দেন, ভোট ব্যাংককে বিভ্রান্ত করেন, তাহলেও তো সেই ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। এটা তো অভ্যেস হয়ে যাবে, কারোর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন দেখুন শান্তনু ঠাকুর, দেখুন মতুয়াদের বিষয়টা এমনিতে এবার অত্যন্ত স্পর্শকাতর। তারা নাগরিকত্ব পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন এবং এবার তাদের কিন্তু কোনো প্রতিশ্রুতি বা ভাষা কোনো কিছুতে কোনো রকম বিশ্বাস নেই। তারা একটা সুনির্দিষ্ট উত্তর চাইছেন, কারণ ওই প্রতিশ্রুতি আর ভাষা একটা ধারণার মাঝখানে তারা একটা লম্বা সময় কাটিয়ে ফেলেছেন। সব রাজনৈতিক দল তাদের এই বিভ্রান্তিকে কাজে লাগিয়েছে এবং বিভ্রান্তিকে কাজে লাগিয়ে নিজেদের ভোট ব্যাংক বানানোর চেষ্টা করেছে। কিন্তু আসল সমস্যাটা সেটা পরিষ্কার করে মেটেনি। এবার সেই সমস্যাটা নির্দিষ্টভাবে মেটানোর জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা পরিকল্পনা করেছিলেন। সিএর কথাটা তারাই বলেছিলেন এবং সিএর মাধ্যমে তারা চেয়েছিলেন যে মতুয়াদের যে নাগরিকত্ব দেওয়া হবে। এর মধ্যে যা সিএ সংক্রান্ত যা বক্তব্যগুলো দেখুন, সেগুলো হয়তো মতুয়াদের ক্ষেত্রে মিলে যেত, কিন্তু একটা জায়গা বাদ দিয়ে 2014 পর থেকে যে মতুয়ারা এখানে এসছেন তাদের নাগরিকত্ব সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য কিন্তু নেই। এবার সেই জায়গাটায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে একটা সরাসরি একটা লাইন ঠিক করতে পারতেন বাংলার বিজেপি নেতারা, তার বদলে যে যার নিজেদের মতো বলেছেন। শান্তনু ঠাকুরও সেরকম। নাগরিকত্ব আর এসআইআরকে ব্যালেন্স করার বদলে শান্তনু ঠাকুররা এমন গোটা ব্যাপারটাকে জটিল করে ফেলেছেন যে মতুয়াদের মধ্যে বিজেপির প্রতি ক্ষোভ তৈরি হয়ে গেছে। আর তৃণমূল সেই সুযোগে নাগরিকত্ব পাওয়ার বিষয়ে আরও সংশয় তৈরি করছে। এই কারণগুলোর জন্যই হয়তো অমিত শাহ বলেছেন যা করার তারা করবেন, বলে দিন আমরা করছি, কিন্তু আপনারা কথা কম বলুন। ভারতবর্ষকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের জানে না, জানার ইচ্ছা নেই। বাংলার সংস্কৃতিকে এরা বিশ্বাস করে না। এরা বলে যে ওখানে মানে মাছের দোকান খোলা যাবে না, অমুক মাছে ভাতে বাঙালি। বাঙালির যে সৃষ্টি, বাঙালির সাহিত্য, বাঙালির খেলা, বাংলার খাদ্যাভ্যাস, এই গোটা বিষয়টাকে এরা দেখতে পারে না। তো ফলে তিনি আবার অন্য নেতাদের বড় বড় কথা কি বলছেন, মনে হচ্ছে না পুরো গন্ডি টানাটানির খেলা চলছে। অমিত শাহ বাংলার বিজেপি নেতাদের মুখের সামনে গন্ডি টেনে দিয়েছেন, আর কুণাল ঘোষ বিজেপির মধ্যেই গন্ডি টানার চেষ্টা করছেন। হয়তো তার মনে হচ্ছে এই বাঙালি এবং বহিরাগত এইরকম দুটো ভাগ যদি তারা করে দিতে পারেন তাহলে তাদের গোড়াতেই সিদ্ধি লাভ হয়ে যাবে। ওই জন্যই এই কথাগুলো বললেন। একথা বলে কুণাল ঘোষ চাইছেন বাংলার মানুষকে বুঝিয়ে দিতে যে বাংলার এই কৃষ্টি সংস্কৃতি এগুলোর সঙ্গে যারা পরিচিত নন তারা আপনাদের সমস্যার সমাধান করতেই পারবেন না, এটা বলে দিতে। এই বক্তব্য তো তৃণমূল প্রথম থেকেই রাখছে। এই মতুয়াদের কথা বললাম, সেখানেও তো একই কথা বলা হয়েছিল, যেখানে বিজেপি পরিষ্কার করে হয়তো বোঝাতে পারেনি যেটা ক্যাম্প করে তারা করতে চেয়েছিল, সেটা নিয়ে হয়তো সুস্পষ্ট একটা নির্দেশিকা না থাকার ফলে সবার জন্য ওই ক্যাম্পে গিয়ে কী লাভ হবে সেটা তারা বুঝে উঠতে পারেনি। কিন্তু ওই ক্যাম্পে সিএর ফর্ম ফিল আপ করলে তবেই যে একমাত্র নাগরিকত্ব পাওয়া যাবে, ওই ফর্ম ফিল আপ না করলে যে নাগরিকত্ব পাওয়া যাবে না, এটা পরিষ্কার হয়ে গেছে এখন। তৃণমূল সেই জায়গার থেকেই পরিষ্কার বলছিল যে ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করবেন না, করলেই আপনাদের এখানে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, আর বাকি সুযোগ সুবিধা যেগুলো পাচ্ছিলেন সেগুলো তো ভুলেই যান না। এবার দেখুন এই কথাটাকে আপনি অন্যভাবেও দেখতে পারেন, আরে যাদের নাগরিকত্বই নেই তারা এখানকার সুযোগ সুবিধা পাচ্ছিলেন কি করে, আর তারা যদি পেয়েও থাকেন তাহলে সেটা সঠিক রাস্তায় না, নিশ্চয়ই তাহলে ঘুর পথে বেআইনিভাবে পাচ্ছিলেন। তাহলে যারা বলছেন যে আপনারা যে সুযোগ সুবিধা পাচ্ছিলেন সেগুলো আর পাবেন না, তাহলে তারা তো আরও বেশি বেআইনি করছিলেন, ভুল পথে পরিচালিত করছিলেন। এটা এই বক্তব্য যদি কেউ তোলেন আপনি কিন্তু তাকে কোথাও গিয়ে দোষী করতে পারবেন না। কিন্তু মুশকিল হচ্ছে বিজেপি তাদের বক্তব্যটা সেইভাবে বোঝাতে পারেনি।
আর সেই জায়গার থেকেই কুণাল ঘোষ ওই গণ্ডি টেনে বাংলার সঙ্গে বাংলার বিজেপি নেতাদের একটা ফারাক করে দিতে চাইছেন। যে গণ্ডি বিজেপি নেতারা চাইলেও যাতে টপকাতে না পারেন সেটার রাস্তা আবার বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনিও তো আবার একটা গণ্ডি কেটে দিয়েছিলেন। সে গণ্ডিটা অবশ্য একেবারে অমিত শাহের জন্যই। ভাবছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই এরপর ইলেকশন করতে আসবেন না, বাংলার নাড়ু খাবেন তখন, জয়নগরের মার নাড়ু, নারকেলের নাড়ু। আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। घुसपैठियों को बचाने के लिए ममता बनर्जी अपने ही देश के गृह मंत्री के लिए इस प्रकार के शब्दों का प्रयोग करती है, उनको धमकाती है। आप सोच के देखिए बंगाल कहां जा रहा है। अगर आपको लगता है कि बंगाल में भारतवर्ष के गृह मंत्री को भी आप ललकार सकती है, तो आप सोचिए आप भारत को धमका रही है। বোঝাই যাচ্ছে বিজেপি নেতারা প্রবল রেগে গেছেন। তাদের মনে হচ্ছে যে এটা তো সরাসরি একটা হুঁশিয়ারির মতো, যে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীকেও গণ্ডি দিয়ে আটকে দেওয়া যেত, সেটা যাতে বেরোতেই না পারেন তার ব্যবস্থা করে দেওয়া যেত। কিন্তু বিশ্বাস করুন, সম্বিত পাত্র কেন যে রাগ করছেন না সেটাই বুঝে উঠতে পারছি না। তার তো খুশি হওয়া উচিত ছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিজেপি নেতাদের এরকম আক্রমণ করেছেন, নির্বাচন বলে যে বিজেপি লাভবানই হয়েছে। 2014 সালে কী হয়েছিল? মোদি তো তখনও প্রধানমন্ত্রী হননি, বিজেপির প্রার্থী। তিনি বাংলায় এসে অনুপ্রবেশ নিয়ে সরব হলেন, বললেন ভোটের ফল বেরোনোর পর বাংলাদেশিদের এই বাংলার থেকে পাত্তারি গোটাতে হবে। আর তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর আর বনগাঁর সভায় বলেছিলেন তিনি দিল্লির ক্ষমতায় থাকলে মোদিকে কোমরে দড়ি পরিয়ে জেলে পুরতেন। মোদির জবাব ছিল তিনি নিজেই জেলে চলে যাবেন এবং বাংলা শিখে নেবেন। মোদ্দা কথা, সেই চড়া আক্রমণের পর মোদি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপর 2019 লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদির দুর্নীতি নিয়ে সরব হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ঠাস করে গণতন্ত্রের থাপ্পড় মারতে হয়। প্রধানমন্ত্রী মোদি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, তার থাপ্পড় তার কাছে আশীর্বাদ স্বরূপ। আশীর্বাদ কিন্তু জুটেছিল বিজেপির কপালে। সেবার 18টা আসন, লোকসভার আসন, ভাবুন, জিতে গেছিল তারা। কেউ ভাবেনি ওইভাবে জেতা। এবার সেই তুলনায় আটকে রাখার হুঙ্কারটা নেহাতি হালকা, এটা অন্যরকম মোড়কে। এবং সত্যি কথা বলতে কি এটা হতে পারে যে এবার তো সত্যি মোদির প্রতি সেরকম অসুয়া বা মোদির প্রতি এরকম হুঙ্কার খুব একটা নেই। যা কিছু বরাদ্দ থাকছে সেগুলো যা দেখছি অমিত শাহর জন্যেই। হয়তো অমিত শাহকে বলে এখন অবধি এরকম কিছু হয়নি, ওই জন্য অমিত শাহর ওপর দিয়েই সব কিছু যাচ্ছে, মোদিকে ছেড়ে দেওয়া। ওই বললাম না, যারা সিনিয়র লিডার হন না, যারা বর্ষিয়ান রাজনৈতিক নেতা নেত্রী হন, তাদের এই রাজনৈতিক প্রজ্ঞাটা মারাত্মক। তারা ঠেকে শেখেন। এটাই বড় নেতা বা নেত্রী হওয়ার একটা বড় গুণ। এটাই লক্ষ্য। এবার এর আগে ওই বললাম মোদি বা অমিত শাহ তারা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করাটা এবার একদম বন্ধ করে দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নরেন্দ্র মোদীকে আক্রমণ করাটা বন্ধ করে দিয়েছেন। দেখুন খেয়াল করে, এটা খুব ইন্টারেস্টিং একটা পরিস্থিতি। কিন্তু ওই বললাম অমিত শাহর ক্ষেত্রে তো সেরকম কিছু নেই। সুতরাং অমিত শাহর জন্যই গণ্ডি ঠন্ডি যা আছে, দুঃশাসন টুঃশাসন সব কিছু বরাদ্দ থাকছে। এবং এটার জন্য এইটা খেয়াল করে বিজেপিকে হয়তো হিসেব করতে হবে যে তারা খুশি হবেন কি হবেন না। সম্ভবত ওই দ্বন্দ্বটা আছে বলেই সম্বিত পাত্র এতটা রেগে গেছেন। এবার বিজেপি যাই মনে করুক, তৃণমূল কিন্তু বলে দিয়েছে বিজেপি যদি আসে তাহলে সমূহ বিপদ। ওই জন্য ওদের গণ্ডির বাইরে বেরোতেই দেওয়া যাবে না, এটাই মূল কথা। বিহার ভোটের রেজাল্ট বেরোনোর দিনই তৃণমূলের এআই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় চষে বেরিয়েছিল, মনে আছে আপনাদের? ওটাও তো একরকম গণ্ডি টেনে দেওয়া, মানুষের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, ওরা এলে এই হবে। আরেকটা ভয়ও কানে কানে তৃণমূলের তরফে প্রচার করা হচ্ছিল, বিজেপি এলে রাজ্য সরকারের প্রকল্পগুলো সব বন্ধ করে দেওয়া হবে। সেটা তো বিজেপির কানেও এসছে। এবার জনকল্যাণমুখী প্রকল্প তো কম নয়, এবার
জেলায় জেলায় উন্নয়নের পাঁচালী প্রচারও করছে তৃণমূল, কারণ তারা যে জিনিসগুলো করেছেন সেগুলো তুলে ধরবেন, এটাই তো স্বাভাবিক। নিজেদের সাফল্যের খতিয়ান যদি তুলে না ধরেন কিসের ভিত্তিতে ভোট চাইবেন? তারা সেটাই করেছেন এবং তুলে ধরছেন সেগুলো যেগুলো একদম শিওর শট, হাতে গরম, এ হাতে পাও এ হাতে নাও, এ থিওরিটার যে কোনো বিকল্প নেই সেটা তো শুধু আমাদের রাজ্য না, বিভিন্ন রাজ্যেই তো আমরা দেখেছি, তারাও দেখেছেন, সেটাই ব্যবহার করছেন। এবার সেটা মাথায় রেখেই সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাসটা দিয়েছেন। কি বলেছেন? এতদিন ধরে এখানকার বিজেপি নেতারা তারা বলার চেষ্টা করছিলেন ওগুলোর বদলে ওগুলো কী হবে, আমরা এইটা দেবো, অন্নপূর্ণার ভাণ্ডার করবো, অমুক করবো, তমুক করবো, এত টাকা দেবো, অত টাকা দেবো, যে যার মতো বলছিলেন। অমিত শাহ মাস্টার স্ট্রোক দিয়েছেন, তিনি সরাসরি বলে দিয়েছেন কোনো প্রকল্প বন্ধই হবে না, যেগুলো আছে সেগুলো সবকটাই থাকবে। এবার আশ্বাসটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাকে দিলেন? বাংলার মানুষকে না বাংলার বিজেপি নেতাদের? দেখুন, এই যা যা বলেছেন সেগুলোর মধ্যে অনেকগুলো বার্তা লুকিয়ে আছে, খুব স্পষ্টভাবে বুঝে নিন। প্রথম কথা, একটা স্বীকৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছিলেন? জন্ম থেকে মৃত্যু প্রকল্পের ঘেরাটপ তৈরি করে একটা রক্ষা কবচ তিনি তৈরি করে ফেলেছেন। রক্ষা কবচটা তিনি বলছিলেন মানুষের জন্য, আর বিজেপি বলছিল ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য তৈরি করেছেন, তৃণমূলের জন্য তৈরি করে ফেলেছেন। দুর্নীতি হোক, চাকরি না থাক, প্রত্যেক পরিবারে কোনো না কোনো প্রকল্পে একজন করে উপভোক্তা রয়েছে যারা উপকৃত হয়েছে। ফলে এই সমস্তগুলো বাকি সব কিছু পেছনে চলে গেছে। এবার সেই জায়গায় অমিত শাহ সেটাকে পুরোটা মেনে নিয়ে আসলে স্বীকৃতি দিয়ে দিলেন যে এই প্রকল্পগুলো সাফল্যের একটা অস্ত্র। এটা হচ্ছে প্রথম স্বীকৃতি। দ্বিতীয় স্বীকৃতি কি? ওই লোকজনের মনের মধ্যে যে সামান্যতম একটা দ্বিধা তৈরি হওয়ার জায়গা ছিল, সামান্য না, এটা বড় দ্বিধা, সেটা সেই মতুয়ার থেকে শুরু করে বাকি সবার মধ্যে ছিল, এটা বন্ধ হয়ে যাবে তারা যদি চলে আসে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার এখন অবধি কেউ দেখেননি, ওটা তো প্রতিশ্রুতির জায়গায়, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা দেখে ফেলেছেন। এবার কেউ যদি বলেন লক্ষ্মীর ভাণ্ডার তো থাকবেই, তাহলে আর কিছু বলার নেই। এবার এইটাকে স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিসকে স্বীকৃতি দিয়ে দেওয়া, যে এই জিনিসটাই তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাক গড়ে দিচ্ছে এই প্রকল্পগুলো, এবং এটা যে বিভিন্ন রাজ্যে স্বীকৃত এবং বিভিন্ন রাজ্যে সাফল্য এনে দিয়েছে, যেটাকে তৃণমূল বলে বেড়ায় যে তাদের কপি করা হয়েছে, সেই সমস্তগুলো দেখুন, এই সব কিছু যে তৃণমূল বলতে পারে তা সত্ত্বেও অমিত শাহ বললেন কেন? দুটো কারণে। এক, নিজেদের সহনশীলতাটার প্রমাণ দিলেন, বোঝানোর চেষ্টা করলেন তারা মানুষের জন্য যা কিছু তার সব কিছুর পাশে আছেন, তাদের মধ্যে এতটুকু বৈরীভাব নেই যে তৃণমূল কিছু করেছে মানেই সেটা খারাপ, সেটা মানুষের জন্য ভালো হলেও সেটাকে খারাপ বলতে হবে। তারা এরকম বদমেজাজিও নন, তারা এরকম বেহিসেবিও নন, যেটা মানুষের জন্য সেটা মানুষের জন্যই থাকবে। তারা এতটাই জনগণের কথা ভাবে এবং তারা এতটাই এ সমস্ত ক্ষেত্রে সহনশীল। দ্বিতীয়, তিনি গোটা প্রকল্পগুলোকে এতদিন তৃণমূল প্রচার করছিল তাদের প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হিসেবে বলেন আমরা এইটা দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, কন্যাশ্রী, রূপশ্রী, এত এত জিনিসগুলো দিয়েছি, তখন সেগুলো দাঁড়ায় যে তৃণমূল নেত্রী বলছেন এবং তৃণমূল করেছে। অমিত শাহ সেই সবগুলোকে সরকারি প্রকল্প করে দিলেন এবং লোকের সামনে বুঝিয়ে দিলেন ওগুলো তো সরকারি জিনিস, সরকারি টাকায় সাধারণ মানুষকে দেওয়ার বিষয় ছিল, সেটা দিয়েছে। যেটা সরকারি জিনিস আমরা যখন সরকারে আসব তখনও সরকারি থাকবে, আমরা সেগুলোকে চালিয়ে নিয়ে যাব। অর্থাৎ এই পুরো মানে হাতে গরম ভোটের যে তত্ত্বটা, সেটাকে নিয়ে আবার যে টানাটানি শুরু হলো, টানাটানি হলেই কিন্তু একটা এতদিন ধরে কি ছিল, এই সবাই বলতেন এই বিভিন্ন প্রকল্পের যারা উপভোক্তা এবং যারা উপকৃত তারা শুধু ওই প্রকল্পগুলোর কথা মনে রেখেই বোতামে টেপেন। এবার কিন্তু তাদের বোতাম টেপার আগে মনের মধ্যে একটা দ্বিধা দোলাচল তৈরি হবে, এই কাজটাই করে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি বলেছিল যে লক্ষ্মী ভাণ্ডার 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমরা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বলি সাহস করা ভালো।
बंगाल की जनता को यह अपप्रचार चल रहा है। বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে কিছু পরিবারকে দিল 10,000 টাকা করে ভোট কেনার জন্য বিজেপি, 1,000 টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন 5-12 60,000 টাকা হবে, আর তুমি তো 10 দিয়েছো। एक भी स्कीम बंद नहीं होगा और हमारे घोषणा पत्र में हम जितने भी स्कीमें करेंगे उसको जमीन पर उतारेंगे। ये हमारा रिकॉर्ड है, ट्रैक रिकॉर्ड है, देश भर में है। তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ? আমরা নির্বাচন সময় রাজনীতি করি না। আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন। যেটা যেভাবে চলছে সেটাই চলবে, বরঞ্চ মানুষ আরও বেশি সুযোগ পাবে। যেরকম আয়ুষ্মান ভারত এখন পশ্চিমবঙ্গে নেই, আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার আসলে আয়ুষ্মান ভারত এখানে লাগু হবে। 100 দিনের কাজ বাংলায় বন্ধ, বাংলার বাড়ি বন্ধ 4 বছর, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ, সর্বশিক্ষা অভিযানের কাজ বন্ধ। হয়তো প্রকল্পের নাম পরিবর্তন হয়ে থাকতে পারে, কিন্তু তার থেকে অনেক বেশি টাকার প্রকল্প এসছে। যেখানে 1,000 টাকা দেওয়া হতো সেখানে অন্ততপক্ষে 2,500-3 হাজার টাকার বেশি দেওয়া হবে। 59 লক্ষ কি 100 দিনের কাজের শ্রমিককে কাজ করিয়ে বেতন দেয়নি। সুতরাং দেখুন, নতুন বছরটা মনে হচ্ছে বাংলার মানুষের জন্য ভালো যাবে, জানেন তো। যদি এই টানাটানিটা শুরু হয়ে যায় না, ওটা লক্ষ্মীর ভাণ্ডারই থাক বা অন্নপূর্ণার ভাণ্ডার, অথবা যদি লক্ষ্মীর ভাণ্ডারটাকে নিয়েই মাথায় রেখেই যদি এখন ওটা সরকারি প্রকল্প ওটাই চালাবো কিন্তু টাকা বাড়িয়ে দেবো, এই সমস্ত বলে যদি এখন বিজেপি এগোতে থাকে, তৃণমূলকেও তো সেটার সঙ্গে লড়াই করতে হবে। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছিল, 500 থেকে 1000 হয়েছিল, এবারও আরও বেশি 1000 হতে পারে, 1000টা 2000 হতে পারে, 3000ও হতে পারে। রুখছে কি? এতে একটা জিনিসই হবে, বাংলার মানুষ তারা একটু বেশি টাকা পাবেন, তাই তো। এবার আমাদেরই টাকা আমরাই পাবো, তাতে কি এসে যায়? কেউ কেউ বলেন বাংলার মানুষকে এইভাবে ভোট কেনা হচ্ছে। এবার দুদলই যদি একই রকম ভাবেন তাহলে তো কেউ আর এই অভিযোগ করতে পারবেন টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। সবাই বলবেন মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। তাই একটু বেশি করে যদি পাশে দাঁড়ানো হয়, ক্ষতি কী? দেখুন, নিলামে ক্রিকেটার বিক্রি হয়, এটা তো আমরা দেখেছি। IPL-এ দেখেছেন না, সব জায়গায় দাম উঠছে, এ 10 টাকা বলছে, ও 20 টাকা বলছে, পেয়ে যাচ্ছে। বাংলার ভোটারও কিন্তু এরকম নিলামে উঠছেন মনে হচ্ছে, জানেন তো। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অবশ্য একটা অন্য জিনিস আছে, তার ব্ল্যাকমেলের অভিযোগও তো উঠেছে। সাগরদিঘিতে উপনির্বাচনে তৃণমূল হারার পর সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। বায়রার বিশ্বাস ওখানে জিতেছিলেন, কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেছিলেন, এবং সেই বাম কংগ্রেস ISF জোট সেটা কেলেঙ্কারি কাণ্ড। আর নতুন মডেল বলা হলো, তারপরে সেই মডেলকে জলে বিসর্জন দিয়ে বায়রান বিশ্বাস টুকটুক করে হেঁটে তৃণমূলের যোগ দিয়ে দিলেন, আর তারপরেই সব স্বাভাবিক হয়ে গেল। এরকম অভিযোগ উঠেছিল। ধূপগুড়ি উপনির্বাচনের সময় তো গুঞ্জন ছড়িয়েছিল যে তৃণমূল না জিতলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এখন বাংলার লক্ষ্মীরা লক্ষ্মী থাকবেন নাকি প্রয়োজনে অন্নপূর্ণার দ্বারস্থ হবেন, কি এসে যায়? যদি চান তাতে কি তাদের দোষও দেওয়া যায়? কিন্তু বাংলার লক্ষ্মীরা কি সত্যি অন্নপূর্ণা হতে চান? আমরা মালদা আর বাঁকুড়ার লক্ষ্মীদের কাছে খোঁজ নিয়েছিলাম, দেখলাম লক্ষ্মীর ভাণ্ডারটা প্রাসঙ্গিক, কিন্তু তার প্রাসঙ্গিকতা বজায় থাকতে হলে একটু বাজার দরের সাথে সামঞ্জস্য বজায় রাখাটাও জরুরি হয়ে পড়েছে, না হলে কিন্তু সেটা আগামী দিনে হয়তো অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। একবার চেষ্টা করেওছিলাম অ্যাপ্লাই করার জন্য, তখন বয়সের জন্য হয়নি। নেক্সট যখন করলাম তখন বয়স ঠিক ছিল, তখন বলছিল টাকা লাগবে। ওরা যে টাকাটা ঢুকবে আমার অ্যাকাউন্টে, সেটা প্রথম টাকাটা ওরা নিয়ে নেবে, এটা ওরা নিয়ে নেবে বলেছিল, ওই জন্য আমি করিনি, যে আমি দেবও না নেবও না। এখনকার দিনে মানুষের 1000 টাকায় কিছু হয় কি? আমাদের চাই একটা করে চাকরি, বেকার চারদিকে ছেয়ে গেছে। তাহলে বোঝাই যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের চাদর দিয়েও নিয়োগ দুর্নীতির লজ্জাটা পুরোপুরি আড়াল করা যাচ্ছে না। দুর্নীতি আরে বহরে এমন বেড়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কুলোচ্ছে না। বাংলার লক্ষ্মীরা কাজ চান এবং হাতে আর একটু বেশি কিছু চান আর কি। এবার বিজেপি বছর বছর চাকরির প্রতিশ্রুতি কি দিতে পারবে? এই কর্মসংস্থান জিনিসটাই তো এখন এখানে ডুমুরের ফুল হয়ে গেছে। বাম জমানায় যেভাবে বছর বছর শিক্ষক নিয়োগ হয়েছে, বিজেপি কি সেই প্রতিশ্রুতি দিতে পারবে? খুব সম্ভবত দেওয়াটা কঠিন এখন যা পরিস্থিতি। তাহলে বিজেপি কর্মসংস্থানের প্রতিশ্রুতি হিসেবে কি বলতে পারে? তাদের হাতে
ওই বিহারের যেরকম তারা করেছে সেরকম মুখ্যমন্ত্রী রোজগার স্কিমের মতো কোনো প্রকল্প থাকতে পারে যেটা তারা ঘোষণা করবে, যেখানে 2 লক্ষ টাকা ঋণের প্রস্তাব দেওয়া হবে মহিলাদের এবং আগাম হিসেবে 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেটা অফেরতযোগ্য, মানে ফেরত দিতে হবে না। এবার বাকিটা তারা, এটা অ্যাডভান্স আর কি, বাকিটা তারা ক্ষমতা এলে তারপর দেবেন। এটা যদি হয়, যদি এরকম 2 লাখ টাকা হাতে গরম লোকজন পেয়ে যায়, এবার বলতে পারেন কেউ এটা ওই আগে অ্যাডভান্স দিয়ে ভোট কেনার মতো ব্যাপার আর কি। কিন্তু বিহারে সেটা নিয়ে দেখুন সাধারণ মানুষের কোনো রকম বক্তব্য আছে কিনা, বরং বিজেপি সেখানে হৈ হৈ করে জিতে গেছে। এবার বাংলায় তৃণমূল সরকারের আমলে বিজেপি কোনো স্কিম তো চালু করতে পারবে না, এটাও ঘটনা, প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারে, কিন্তু সেইটা অনেকটা নির্দিষ্ট হয়ে যাবে যদি ওই বিহারের মতো করে তারা কোনো ব্যবস্থা করতে পারে। সেটা কেন্দ্র সরকারি ব্যবস্থা হতে পারে বা অন্য কিছু, যার মাধ্যমে মানুষের ঘরের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিজেপির বৈঠকে বলেছেন যে দুর্নীতি আর অনুপ্রবেশ, এই দুটো জিনিস রাজ্যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, কলকাতাও নিরাপদ নয়। এবার এই কথাটা মানুষের মনে বলে বলে ঢুকিয়ে দিতে হবে, অর্থাৎ এটা যতবার বলা হবে, মানে যত বেশি করে বলতে হবে, যাতে কর্মসংস্থানের কথা মানুষের বেশি আর মনের মধ্যে না আসে আর কি। এটা সব কিছুরই একটা সেকেন্ড দিক থাকে, জানেন তো। নেতারা সবসময় ডান দিক বাঁ দিক ভেবে কথা বলেন এবং ডান দিক বাঁ দিক আটকে কথা বলেন, এবং এর ফলে একটা জিনিস তারা বলেছেন যে যেটা সবাইকে আগে নিজেরা বিশ্বাস করে নিতে হবে, তারপর লোককে বলতে হবে, সেটা হচ্ছে বিজেপি সরকার গড়বে। এবার এটা তার নিজেদের লোকদের বিশ্বাস করানোর জন্য তো একটা ঠিক গ্রহণযোগ্য ফর্মুলা দিতে হবে। আগের বারের মতো ওরকম 200 পার বললে তো হবে না, সেটা তিনি করেছেন। এবার দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, যাদবপুর এবং কলকাতা উত্তর শহরতলি, এই 4 সাংগঠনিক জেলা নিয়ে আজ তিনি বৈঠক করেছেন। মূল বিধানসভা আসনের সংখ্যা 28। এবার এই 28টার মধ্যে 20টা জেতার টার্গেট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভাবছেন তো, কলকাতা তো তৃণমূলের খাস তালুক, তাহলে সেখানে এটা কি একটু বাড়াবাড়ি রকম চিন্তাভাবনা হয়ে গেল না? এই জায়গাগুলোই কিভাবে জেতাটা সম্ভব সেটাই ব্যাখ্যা করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং কেন এগুলো না জেতাটাই অস্বাভাবিক সেটাও ব্যাখ্যা করেছেন। এবার শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় 60% সদস্যই দক্ষিণ কলকাতায় থাকেন। এবার এটা বলার মধ্যে দিয়ে এটা হতে পারে, এটা বুঝিয়ে দেওয়া যে ওখানটার মানুষজন তাহলে কোন দুঃখে বিজেপিকে ভোট দেবেন, যা পাওয়ার এতগুলো মন্ত্রী পেয়ে গেছেন, এরপর কেউ অন্য কাউকে ভোট দেওয়ার কথা ভাবতে পারে নাকি? মানে দক্ষিণ কলকাতার ক্ষেত্রে তিনি একটু নিজে ডিফেন্সিভ হয়ে গেলেন কি না সেটা আলাদা প্রশ্ন। কিন্তু ওই কলকাতার, দক্ষিণ কলকাতাতেও জনবিন্যাসের বদলে যাওয়ার ভয় দেখিয়ে এই ভোটের জনবিন্যাস বদলে দেওয়ার কথা বলেছেন অমিত শাহ। মানে যে অভিযোগ করেছেন সেটাকে খণ্ডন করে তাকে রাস্তা দেখিয়েছেন, অর্থাৎ সরাসরি তৃণমূলের খাস তালুকে হামলার কথা বলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভাবুন, টার্গেট কিন্তু অকল্পনীয়। কলকাতার শহরতলির কয়েকটা আসন ওই বাম জমানার থেকে প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূলের খাস তালুক। এবার সেখানে পরিবর্তন ঘটানো মানে গোটা রাজ্যে কিন্তু একটা বিরাট পরিবর্তন হতে বাধ্য। হয়তো সেই কারণেই দলীয় বৈঠকে অমিত শাহ প্রশ্ন তুলেছেন কেন বিজেপি 200 আসনে পৌঁছতে পারবে না। কালকে বলেছিলেন 2/3, মানে 200-র জাস্ট ওই 4টে মতো কম আর কি। আজ কিন্তু ঘুরিয়ে ফিরে সেই 200 আসনেরই টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। 30-এর বেশি যাওয়ার জায়গা নেই অমিত শাহ। অমিত শাহ আগে কৈফিয়ত দিন না যে 21 সালের ভবিষ্যৎবাণী, 24 সালের ভবিষ্যৎবাণী ফ্লপ জ্যোতিষীর ফেল করলো কেন? মূল বিষয় হচ্ছে কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট। সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে, এটাই অমিত শাহর আহ্বান। ভিত্তিহীন কথাবার্তা, যাদের সঙ্গে কোনো মানে মাটির সম্পর্ক নেই, মানুষের সম্পর্ক নেই, বাংলার সম্পর্ক নেই, তারা এই ধরনের কথাবার্তাগুলো বারবার বলে এবং তারা সেটা বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়। দেখুন, কলকাতার শহরতলির এই 28টা আসনের মধ্যে ভবানীপুরও পড়ে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনও পড়ে।
2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গেছিলেন, এবার বিজেপিকে নন্দীগ্রামের গণ্ডিতে বেঁধে ফেলেছিলেন। এবার বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা গৃহবন্দী করতে চায় নাকি? ভোটের বাউন্ডারিটাও নাকি এগিয়ে আসতে পারে, মানে এমন কোনো আভাস আমরা এমনিতে পাইনি। কিন্তু কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো ঘোষণা করে দিলেন 15ই এপ্রিলের মধ্যে বাংলায় বিজেপির সরকার হবে। 15ই এপ্রিল মানে নববর্ষ, হ্যাঁ কালকে একটা নববর্ষ। আমরা নতুন বছরে নতুন কিছু চাই সবসময়। এবারে বিজেপি সেই কথা মাথায় রেখে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী সেই কথা মাথায় রেখে নতুন বাংলা বছরে নতুন সরকার, এরকম একটা কিছু, নতুন বছরে নতুন সরকার এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করলেন কি? এবার ভোটের বছরে এপ্রিল মে মাসে কিন্তু ভোট চলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 15ই এপ্রিল সরকার বদলের ঘোষণা করে দিয়েছেন, মানে কি তাহলে 15ই এপ্রিল ভোটের ফল বেরিয়ে যাবে নাকি? তাহলে তো আরও আগে ভোট হওয়ার কথা। যদি এপ্রিলের আগে ভোট হয় তাহলে ভোট ঘোষণা কবে হবে? 14ই ফেব্রুয়ারি এসআইআরের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে, তারপর নিশ্চয়ই একটা 7 দিনের গ্যাপ রাখা হবে। এবার 21শে ফেব্রুয়ারি যদি ভোট ঘোষণা হয়, ভোট ঘোষণার ভোটের মধ্যে ন্যূনতম 21 দিনের একটা ফাঁক রাখতে হয় ভোট প্রক্রিয়ার জন্য। তাহলে 14ই মার্চ প্রথম দফার ভোট করা সম্ভব। তাহলে কি এক দফায় ভোট হবে? কঠিন। তাও 14ই মার্চ ভোট শুরু হলে 15ই এপ্রিল ফল ঘোষণা করে দেওয়াটা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে ভালো করে গরম পড়ার আগেই ভোট হয়ে যাবে এবং ভোটদানের হারও এতে বেশি হবে। যে ভোটার বুথে যান না তাকেই এবার ভোট দেওয়াতে চায় বিজেপি। এই একইভাবে নির্ঘণ্ট সাজালে ওইভাবে ভোট করানো কাগজে কলমে কিন্তু অসম্ভব নয়। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে কমিশন কি অত তাড়াহুড়ো করবে? 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। এমনটা তো হতেই পারে যে তিনি আগে ভাগে তড়িঘড়ি ভোট হবে সরকার গঠনের যে টেন্টেটিভ সময়টা থেকে অনেকটা এগিয়ে নিয়ে তিনি যে বার্তাটা দিলেন, তাতে কর্মীদের মধ্যে একটা আগাম উৎসাহ, যাতে কর্মীরা জেগে ওঠেন, আগাম জেগে ওঠেন। দেখুন, দেশলাই আবিষ্কার করেছিলেন জন ওয়াকার নামে এক ইংরেজ ফার্মাসিস্ট। আবিষ্কারটা 1827 সালের আজকের দিনেই হয়েছিল। দেশলাইটা কিন্তু আর মারাত্মক জিনিস, জানেন তো? কিরম ছট করে ছোট্ট একটা বাক্স থেকে কিরম আগুন জ্বলে যায়, আর একটা আগুন সেটা যে কত বড় বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে সেটা তো সুকান্ত মজুমদার বলে দিয়েছিলেন। এবার এই দেশলাইকে বাক্সবন্দি করার কাজটা হয়েছিল সুইডেনে, আর শুরুর থেকে এসআইআরকেও তো একই রকম ঝুঁকির মনে করে আসছে তৃণমূল। ফলে তারাও কিন্তু এসআইআরকে বাক্সবন্দি করার চেষ্টার কোনো খামতি রাখছেন না ওই শুরুর দিন থেকেই। বাংলায় এসআইআর চালু হয়েছিল এই 4 নভেম্বর, আর বছরের শেষ দিনেও ঝুঁকির সেই এসআইআরকেই বাক্সবন্দির চেষ্টা করা হলো দিল্লিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বলার চেষ্টা করেছেন যে এসআইআর ওই দেশলাইয়ের মতোই দেশ জ্বালানোর একটা অস্ত্র। একটা ছোট্ট দেশলাই কাটিয়ে ওই বললাম, তার মাথায় হয়তো ছিল কত কি করে দিতে পারে ওই সুকান্ত ভট্টাচার্যের কথাটা। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআরই হলো আসল ভোট চুরির যন্ত্র। কি মারাত্মক অভিযোগ ভাবুন, যেটাকে সামনে রেখে সবাই প্রচার করছেন, কেন্দ্রীয় সরকার থেকে নির্বাচন কমিশন, সেখান থেকে বিজেপি বা সবাই, যে এর মাধ্যমে ভোটার তালিকার থেকে বেনজল অর্থাৎ ভূতগুলোকে ছেটে দিয়ে একটা পরিশুদ্ধ উন্নততর ভোটার তালিকা তৈরি হবে। সেটাতেই নাকি সেই অস্ত্রটাকে, সেই ছাঁকনিকেই নাকি ভোট চুরির অস্ত্র বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই উল্টো বক্তব্যগুলো, এগুলো কিন্তু এক একটা ওই নির্বাচনী কৌশল আর কি বলতে পারে। দিল্লির নির্বাচন কমিশনে আজকে গিয়ে সেখান থেকে দেখা করে বেরিয়ে কার্যত একটা ছোটোখাটো জনসভা করেছেন অভিষেক, এবং তার অভিযোগ হচ্ছে 2.5 ঘন্টা কমিশনের অফিসে বসে যে অভিযোগগুলো তিনি তুলেছেন, যে প্রশ্নগুলো করেছেন, তার কোনোটার উত্তর তো দিতেই পারেনি, উল্টে নাকি রেগে গিয়ে আঙুল টাঙুল তুলে ফেলেছিলেন জ্ঞানেশ কুমার। এবার উত্তর যে মেলেনি তার সপক্ষে সিসিটিভি ফুটেজ যেগুলো সেগুলো প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক। আচ্ছা, একটা কথা বলুন তো, কমিশন তৃণমূলের মনোমতো উত্তর দেবে এটা আশা করে অতটা যাওয়া হয়েছিল, নাকি উত্তর মিলবে না এটা কনফার্ম করেই দিল্লি চলো ডাক্তার দেওয়া হয়েছিল? আসলে কি জানেন, উত্তর না পাওয়ার লক্ষ্যেই লক্ষ্যটা স্থির করেছিল তৃণমূল, আর সেটা করতে গিয়েই তৃণমূল এইটা জানিয়ে দিতে পারলো
ভোট চুরি আর ভোট কেন্দ্রে হবে না, ভোট চুরি যা হওয়ার ভোটার তালিকায় হচ্ছে। এটা বিশ্বাস করাতে পারলে বাঙালির কিন্তু আজ বিরাট আশ্বস্ত হওয়ার দিন, জানেন তো কেন? কারণ আমরা এতদিন কি দেখে অভ্যস্ত, রাজনীতির অনুপ্রাণিত সেনাদের বুকে ওই ভোটের দিন দেশলাইয়ের বারুদ জ্বলে ওঠে, আর তাই দিকে দিকে বুথ জাম হয়, ইভিএমের সলিল সমাধি ঘটে, মারামারি কাটাকাটি কত কিছু হয়, এই বাংলাতেই হয়। এবার তৃণমূল যদি বলেই দেয় বুথে বা ইভিএম মেশিনে ভোট চুরির চেষ্টা করে কোনো লাভ নেই, যা চুরি হওয়ার সেটা কমিশন ওই তালিকায় করেছে, তাহলে এটা আমরা আশা করতে পারি যে ভোট কেন্দ্রগুলো অ্যাটলিস্ট সুরক্ষিত থাকবে। কারণ যে বাড়িতে চুরি করে লাভ নেই সেখানে চোর যে যাবে না সেটা সবাই জানেন। কিন্তু মুশকিল হলো একটা চালু থিওরি তো বাংলায় আছে, সেটা হচ্ছে চোরকে বলো চুরি করতে আর গৃহস্থকে বলো সজাগ থাকতে। এরকম কিছু হবে না তো কি হবে? वोट चोरी ईवीएम में नहीं हो रहा है। ये ईवीएम जो भी कहता है जिसको चुनाव कराना आता है वो वोटर लिस्ट में नजर दे, वोटर लिस्ट में चोरी हो रहा है। और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। मैं अपील टू ऑल लाइक माइंडेड पार्टी, स्पेशली द वन इन द ऑपोजिशन, कि वोटर लिस्ट में चोरी हो रहा है, ईवीएम से चोरी नहीं हो रहा है, बिकॉज ईवीएम आपको चेक करने का मौका मिलेगा। এখানে কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি সিবিআই ইডি ধরে ফেলেছে, এখন ইলেকশন কমিশন ভোট চুরি ধরে ফেলেছে, যে কারণে এখন তৃণমূল চিৎকার করছে। অন্য রাজ্যে ভোট চুরি বন্ধ হয়ে গেছে, চোরেরা হেরে গেছে। এখানেও ভোট চুরি বন্ধ করে দিয়েছে ইলেকশন কমিশন, অতএব চোরেরা হারবে। দেখুন এই বছরের শেষ দিনটায়, তার মানে বছরের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটাকে কেন্দ্র করে মোটামুটি মানুষজন উদ্বেল হয়ে রয়েছেন, সেইটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেল। তার বাস্তবতা, তার সততা, এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হলো। এটাই রাজনীতির কাজ। সুতরাং বুঝতে পারছেন যে সামনের বছরটা কি হতে চলেছে, মার কাটারি হতে চলেছে, জানেন তো।